আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে বিখ্যাত সামরিক ফ্যাক্টরিটির দৃশ্য দেখছেন, এটার নাম হলো টাইটান ব্যারিকেড প্ল্যান্ট, যার রাশিয়ান অফিসিয়াল নাম হলো জেএসসি বা এফপিসি টাইটান ব্যারিকেডি। রাশিয়ার যে বলগাত শহর রয়েছে সেখানে অবস্থিত অত্যন্ত গোপনীয় এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক কারখানা হলো এটি। এটি রাশিয়ার সামরিক শিল্প কমপ্লেক্সের অন্যতম প্রধান চালিকা শক্তি। সহজ ভাষায় বলতে গেলে রাশিয়ার পারমাণবিক এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতার বলতে পারেন প্রায় বহুলাংশে এই কারখানার উপর নির্ভরশীল। 2014 সালে ব্যারিকেড প্রোডাকশন অ্যাসোসিয়েশন এবং টাইটান ডিজাইন ব্যুরো একীভূত হয়ে আজকের এই কারখানায় রূপ নিয়েছে। বর্তমানে এটি রাশিয়ার রাষ্ট্রায়ত্ত যে মহাকাশ সংস্থা রয়েছে রসকমস এর অধীনে পরিচালিত হয়। এটি একটি ফুল সাইকেল এন্টারপ্রাইজ। এর মানে হলো যে কোনো উন্নত নকশা ডিজাইন করা থেকে শুরু করে সেটির গবেষণা, পরীক্ষা এবং চূড়ান্ত উৎপাদন সকল কিছুই এই এক কারখানায় করা সম্ভব। কারখানাটির গুরুত্ব বোঝার জন্য আরেকটু বিস্তারিত তথ্য আপনাদের দিচ্ছি। দেখুন, রাশিয়ার সব থেকে শক্তিশালী এবং দূরপাল্লার যে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল রয়েছে আইসিবিএম, যেমন তোপল এম বা এআরএস, এই মোবাইল লঞ্চার ক্ষেপণাস্ত্র বহনকারী উৎপাদনকারী বিশেষ যে গ্রাউন্ড সাপোর্ট ইউনিটগুলো রয়েছে সেটা এখানেই তৈরি হয়। এছাড়াও রাশিয়ার একদম নতুন এবং আলোচিত যে ওরেসনিক এবং খেদার ব্যালিস্টিক মিসাইলের জটিল যন্ত্রাংশ এখানে উৎপাদন হয়। রাশিয়ার বিখ্যাত যে ইস্কান্দার এম মিসাইল রয়েছে, ইউক্রেনের যুদ্ধে রাশিয়া ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যাপক ভিত্তিতে ব্যবহার করেছে। সেটির যে সেলফ প্রোপেলড মোবাইল লঞ্চার এবং ট্রান্সপোর্টার লোডার যানবাহনগুলো রয়েছে তার মূল উৎপাদন এই টাইটেন যে ব্যাটকেজ রয়েছে এই কারখানা এখানে উৎপাদন হয়। এই লঞ্চারগুলো ছাড়া ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা প্রায় অসম্ভব। দেখুন, এই কারখানাটি রাশিয়ার সামরিক বাহিনীর জন্য বড় ক্যালিবারের, বিশেষ করে 152 মিলিমিটারের দূরপাল্লার যে কামান বা হাউটজার, যেমন ধরুন যে মাস্তা বি বা মাস্তা এস ভেরিয়েন্টের যে হাউটজারগুলো রয়েছে এর ব্যারেল তৈরি করে। এছাড়াও ফ্রন্ট লাইনে রাশিয়ার যে গোলন্দাজ বাহিনী রয়েছে তার মূল শক্তি হলো এটি। রাশিয়া বর্তমানে ইউক্রেনের যে ভূমি রয়েছে তা দখল করে রাখার জন্য প্রতিদিন যে হাজার হাজার ব্যারেল কামানের গোলা নিক্ষেপ করে তার অন্যতম প্রোডাকশন লাইনই হলো এই কারখানাটি। দেখুন, রাশিয়ার যুদ্ধের জন্য সরাসরি অস্ত্র এবং লজিস্টিক সরবরাহ করায় মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, জাপান সহ বিশ্বের বিভিন্ন দেশ এই কারখানার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যাতে এই কারখানার উৎপাদন কমে। আর এমতো অবস্থায় সামরিক বিশেষজ্ঞরা বলেন, যদি কোনো কারণে এই কারখানায় হামলা হয় এবং কারখানাটির উৎপাদন ব্যবস্থা ব্যাহত হয়, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে অন্তত অর্ধেকের কাছাকাছি মিসাইল উৎপাদন এবং ব্যালিস্টিক মিসাইলের যে ব্যবহারের ক্ষমতা রয়েছে এবং পারমাণবিক মিসাইলের উৎপাদনের যে ক্ষমতা রয়েছে তা কমে যাবে অর্ধেকের কাছাকাছি। আর এইবার এমনটাই হয়েছে, এখানে শক্তিশালী হামলা হয়েছে। স্ক্রিনে বর্তমানে আপনারা ইতিহাস তৈরি হতে দেখছেন। রাশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ কড়া নিরাপত্তা বলয়ের এই যে পারমাণবিক ব্যালিস্টিক মিসাইল উৎপাদনের যে কারখানা রয়েছে সেখানে ইউক্রেনের যে নতুন ক্রুজ মিসাইল রয়েছে 3000 কিলোমিটার রেঞ্জের ক্রুজ মিসাইল, সেটি সরাসরি গিয়ে হিট করছে। সাধারণ কোনো ড্রোন নয়, প্রায় 3000 কিলোমিটার রেঞ্জের বিশাল কয়েক টন ওজনের যে ক্রুজ মিসাইল রয়েছে রাশিয়ার অত্যন্ত নিরাপদ যে দুর্গ রয়েছে মিসাইল উৎপাদন কারখানা সেখানে গিয়ে হিট করছে। বিখ্যাত ইউক্রেনের যে P5 ফ্লেমিঙ্গো মিসাইল রয়েছে যেটা ইউক্রেন নিজে তৈরি করেছে, এই মিসাইল প্রথমবারের মতো ব্যবহার করেছে রাশিয়ার বিরুদ্ধে। আর প্রথমবারই রাশিয়ার S-400, S-500 যত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সকলকে ফাঁকি দিয়ে নিখুঁতভাবে হিট করেছে। দেখুন, ইউক্রেন এই হামলা করে পুরো বিশ্বের সামরিক ব্যবস্থা, বিশেষ করে ইউরোপের সামরিক ব্যবস্থায় তোলপাড় তৈরি করে দিয়েছে। রাশিয়ার এই উৎপাদন ফ্যাক্টরির ওয়ার্কশপ নাম্বার 2 এবং ওয়ার্কশপ নাম্বার যে 38 রয়েছে তার উৎপাদন সম্পূর্ণভাবে গুড়িয়ে দিয়েছে ইউক্রেন। অজ্ঞাতনামা আরও কয়েকটি উৎপাদন ব্যবস্থাও বড় ধরনের হিট করতে পেরেছে ইউক্রেনের তৈরিকৃত এই ফ্লেমিঙ্গো নামের যে ক্রুজ মিসাইল রয়েছে সেটি। এবং এটির সফল হামলার মাধ্যমে এই ক্রুজ মিসাইল সক্ষমতায় রাশিয়ার পর পুরো ইউরোপ জুড়ে ফ্রান্স, যুক্তরাজ্য সকলকে ছাড়িয়ে গেছে এই ইউক্রেন। এমনকি এত শক্তিশালী যে ক্রুজ মিসাইল রয়েছে তা যুক্তরাষ্ট্রের কাছেও নেই।
যুক্তরাষ্ট্রের কাছে যেই টমাহক ক্রুজ মিসাইল রয়েছে তার রেঞ্জ হলো ২,০০০ থেকে ২,২০০ কিলোমিটার। অথচ ইউক্রেন যেই মিসাইল তৈরি করেছে ক্রুজ মিসাইল, এই FP5 ফ্লেমিঙ্গো, এর রেঞ্জ প্রায় ৩,০০০ কিলোমিটার প্লাস। যুক্তরাষ্ট্রের টমাহক মিসাইল যেখানে ৪৫০ কেজি পেলোড বহন করতে পারে, সেখানে ইউক্রেনের এই FPV5 যেই ফ্লেমিঙ্গো মিসাইল রয়েছে সেটা প্রায় ১২৫০ কেজির কাছাকাছি পেলোড বহন করতে পারে। মোটামুটি বলতে গেলে টমাহক মিসাইল থেকে ২.৫ গুণ বেশি পেলোড বহন করতে পারে ইউক্রেনের এই ক্রুজ মিসাইল। দেখুন, ইউরোপের দেশ যুক্তরাজ্য এবং ফ্রান্সের কাছে যে স্টেম শ্যাডো নামক ক্রুজ মিসাইল রয়েছে তার পেলোড সক্ষমতা এবং রেঞ্জ থেকেও বেশি ইউক্রেনের এই ফ্লেমিঙ্গো মিসাইল। আপনাকে বিষয়টার গুরুত্ব বুঝতে হবে। একটি ছোটোখাটো ড্রোন, ধরুন যে ৫০ কেজি বা ১০০ কেজি ওজনের ড্রোন, সেটা বড় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 বা 500-কে ফাঁকি দিতে পারে। তবে এই FP5 ফ্লেমিঙ্গো যে ক্রুজ মিসাইল রয়েছে এর ওজন ৬ টন, বিশাল একটি ক্রুজ মিসাইল। গতিও কিন্তু খুব একটা বেশি নয়, ঘন্টায় মাত্র ৮৫০ কিলোমিটার। এখন ৮৫০ কিলোমিটার গতিতে প্রায় ৬ টনের একটা বিশাল বস্তু রাশিয়ার বড় বড় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়েছে। এত বড় বস্তুকেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার S-400 বা 500 তারা ধরতে পারেনি। হাইপারসনিক মিসাইলের কথা বাদই দিলাম, এই সাবসনিক মিসাইলের বিরুদ্ধেও তেমন কার্যকর প্রমাণ হয়নি রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ৬ টনের এই বিশাল মিসাইল প্রায় ১.২ টনের পেলোড নিয়ে রাশিয়ার যে কারখানা রয়েছে সেখানে হিট করেছে। এটি একটি ঐতিহাসিক সাফল্য হিসাবে দেখছেন সামরিক বিশেষজ্ঞরা, এবং এটি করার জন্য এই মিসাইলটি যা করে দেখিয়েছে তা নজিরবিহীন। স্ক্রিনে ভিডিওটি আমি ক্লোজভাবে আপনাদের দেখাচ্ছি। দেখুন এই মিসাইলটি কত নিচু দিয়ে উড়ে গেছে, মাটির মাত্র ৫০ ফিটের মধ্যেই এটি উড়ে গেছে। এত নিচ দিয়ে প্রায় ৬ টনের একটি ক্রুজ মিসাইলের উড়ে যাওয়া একটি নজিরবিহীন ঘটনা। আজ থেকে প্রায় ৪ বছর পূর্বে রাশিয়া যখন ইউক্রেনে প্রথমবার হামলা করে, তখন প্রথম ধাক্কায় রাশিয়ান সামরিক শক্তি ইউক্রেনের মোটামুটি সকল সামরিক বলয়কে তারা ধ্বংস করতে সক্ষম হয়েছিল। তাদের নৌবাহিনী, ব্যাটল গ্রাউন্ড, তাদের বিভিন্ন যুদ্ধ বিমানের সক্ষমতা তেমন ছিল না। তখন রাশিয়া তার সুপার পাওয়ারের সকল শক্তি যদি বড়ভাবে ব্যবহার করত, তাহলে ফলাফল হয়তো ভিন্ন হতে পারত, বা আজকে আমরা এই যুদ্ধের শেষও হয়তো দেখতে পারতাম। অনেক সামরিক বিশেষজ্ঞ এমনটা মনে করেন। তবে রাশিয়ার কৌশলটা ছিল ভিন্ন। ধীরে ধীরে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করা এবং ইউক্রেনের সামরিক শক্তি অনেকটাই শেষ করে দিয়ে তাদের বাধ্য করা এই যুদ্ধে পরাজয় মেনে নেওয়ার ক্ষেত্রে। তবে দিন যতই যাচ্ছে ইউক্রেন ততটাই কিন্তু শক্তিশালী হয়ে আত্মপ্রকাশ করছে। এক সময় ইউক্রেন যেই অস্ত্র আমদানি করার ক্ষেত্রে বা বিভিন্ন সহযোগিতার উপর নির্ভরশীল হয়েই রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছিল, সেই ইউক্রেন আজকে বিশ্বের অন্যতম ড্রোন উৎপাদন এবং ড্রোনের যে ওয়ারফেয়ার রয়েছে তার অন্যতম বড় শক্তি। তারা ইউরোপ এবং খুদ যুক্তরাষ্ট্রেও তারা এখন ড্রোন রপ্তানি করতে চাচ্ছে, এবং ক্রুজ মিসাইলের সক্ষমতায় তারা এমন ক্রুজ মিসাইল তৈরি করেছে যা ইউরোপের অন্য কোনো দেশের কাছে নেই। এমনকি যুক্তরাষ্ট্রের কাছেও এই টেকনোলজি বা এই ধরনের বড় ক্রুজ মিসাইল নেই, এমনটাই বলছেন সামরিক বিশেষজ্ঞরা। এখন বিষয়টা হলো রাশিয়ার প্রেসিডেন্ট এখন আসলে কি করবেন? এখন কি তিনি তার সামরিক শক্তি বৃদ্ধি করবেন বা বড় ভিত্তিতে ইউক্রেনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন, নাকি এই ঘটনার রেশ ধরে তিনি পরমাণু অস্ত্রের হুঙ্কার দিয়ে যুদ্ধে টিকে থাকার যে শেষ প্রোগ্রাম রয়েছে বা শেষ লড়াই রয়েছে তা প্রচেষ্টা করবেন? দেখার বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটকে কেন্দ্র করে কী ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন করেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।